আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি ক্লাসের টপিক দেখেন তো রিয়াজ স্যার। আজকে আমাদের ক্লাসের টপিকস কি? টাইপোগ্রাফি এন্ড দেখি। হ্যাঁ, গতদিন আমাদের কালার এবং গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে। আজকে আমাদের টাইপোগ্রাফি এবং টেক্সট ইফেক্ট নিয়ে কথা বলা হবে। টাইপোগ্রাফি এন্ড টেক্সট। টাইপোগ্রাফি বলতে আপনি কি বুঝেন? যেখানে ফন্ট নিয়ে আলোচনা করা হয়, তাই না? এটা অনেক একটা হচ্ছে, কি বলবো, আচ্ছা আমি রেকর্ডিংটা কি করে দিই। আচ্ছা, টাইপ আমাদের কিন্তু টাইপ করার জন্য আমাদের একটা আলাদা টুল বার দিয়ে রাখছে। এই টুলের রাইট বাটন ক্লিক করব, দেখবেন আমাদের কত কত অপশন আছে, সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। আর এই যেখানে ইয়ে আছে না, অ্যারো বাটন, এটা ক্লিক করলে আমার টুল বারটা বাইরে চলে আসবে। বাইরে চলে আসছে। বাইরে চলে আসলে হবে কি, আমার এই বারবার ক্লিক করে করে আনার কষ্ট, এখানে বাইরে নিয়ে আসলাম, একসাথে সবগুলোর কাজ করতে পারবো। এবার দেখেন, এটা করার জন্য আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে টাইপোগ্রাফি টাইপের আলাদা একটা প্যানেলই আছে, ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার এটা খুঁজতে হবে, বুঝছেন? মাঝে মধ্যে হারা যায় না, মানে এত প্যানেলের ভিতরে সিতে থাকার কথা, কিন্তু ক্যারেক্টার নাম দিয়ে কি আছে? টাইপ দিয়ে থাকতে পারে, ট্রান্সফর্ম এই যে টাইপ। ঠিক আছে, দেখেন টাইপ টাইপ প্যানেলের ভিতরে ক্যারেক্টার আছে, আবার প্যারাগ্রাফ আছে। এগুলো প্রত্যেকটা শর্টকাট আছে, দেখছেন? কন্ট্রোল টি দিলে কিন্তু আমি সরাসরি ক্যারেক্টার প্যানেলকে অ্যাক্সেস করতে পারবো, এবং প্যারাগ্রাফ প্যানেলকে অ্যাক্সেস করার জন্য অল্ট কন্ট্রোল টি। তাহলে আমরা দেখি, এটা এভাবে আনলাম না, এখন শর্টকাট দিয়ে আনি। কন্ট্রোল টি, দেখেন আমি ক্যারেক্টার প্যানেলে চলে আসছি। এবার সাথে সাথে আমাকে প্যারাগ্রাফ প্যানেলও দিয়ে দিছে। আমাদের এই দুইটাই দরকার। ওপেন টাইপের এটা আমাদের দরকার না, এটা আমাদের বাইর করে এটা ডিলিট করে দিলাম। আমাদের এই দুইটা দরকার। তাহলে টাইপ নিয়ে কাজ করার জন্য আমাদের অবশ্যই টাইপ প্যানেল লাগবে, টাইপ টুল লাগবে, এবং টাইপ থাকা অবস্থায় ক্লিক, এটা ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে লরিন ইপসাম নামক একটা টেক্সট আসছে। এই ক্লিক থাকা অবস্থায় আমার কন্ট্রোল প্যানেল এবং আমার প্রপার্টিজ প্যানেলের কি চেঞ্জ হয় আমরা সেটা দেখব। ঠিক আছে, তাহলে আমার একটা কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে আমাদের চারটা, এই যে প্রপার্টিজ প্যানেল, আমাদের কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে গেলে আমাদের চারটা জায়গা ওইখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। এক, কন্ট্রোল প্যানেলে আমরা দেখব যে কি কি চেঞ্জ আসতেছে। দুই, প্রপার্টিজ প্যানেলে কি কি চেঞ্জ আসতেছে, এবং ওই যে যেটা নিয়ে আমি কাজ করতেছি সেটার কোনো টুল বারে টুল আছে কিনা, এবং সেটার কোনো উইন্ডো থেকে তার প্যানেল আছে কিনা। আমরা টাইপের জন্য লক্ষ্য করতেছি, টাইপের জন্য আমাদের একটা টুল বার দিয়ে দিছে, একটা প্যানেল বার দিয়ে দিছে। উইন্ডো থেকে গিয়ে দেখেন টাইপ কি একটা প্যানেল বার আমরা পাবো। টাইপের প্যানেল পাইছি। প্যানেলে দেখেন ক্যারেক্টার প্যানেল আছে, প্যারাগ্রাফ প্যানেল আছে। ঠিক আছে না? এবং আমরা প্রপার্টিজ প্যানেলেও কিছু লক্ষ্য করতে পারতেছি, চেন লক্ষ্য করতে পারতেছি। থ্রি ডটে ক্লিক করলাম, আমাদের পুরো অপশনটাই দিয়ে দিছে, তাই না? যে জানে সে 4-5 জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, যে জানে না তার একটা জায়গা থেকে অ্যাক্সেস করা কষ্ট হয়ে যাবে। এবার দেখেন আমি সিলেকশন টুলে সিলেক্ট করলাম। সিলেকশন টুলে যাওয়ার জন্য কিবোর্ডের ভি ক্লিক করলে আপনি সিলেকশন টুলে চলে যাবেন। এখানে ভি টুল কাজ করবে না, কারণ আমরা টাইপে আছি তো, সে ভি টাইপ করে নেবে। তাই আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে ভি, এই সিলেকশন টুল ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমার ক্লাস। এবার হচ্ছে যখন আমি এই টাইপ টুলটাতে ক্লিক করলাম, সাথে সাথে এটা দেখেন কালো হয়ে গেছে, তার মানে সে সিলেকশন অবস্থায় আছে। যখন আমি একটা ক্লিক করব, যখন একটা ক্লিক করব তখন দেখেন লরি বিপসাম নামে আমাকে একটা টেক্সট দিছে, শুধু লরি বিপসাম লেখা। এবং চাইলে আমি, শুনেন, টাইপোগ্রাফির প্রাইম আছে। টাইপোগ্রাফির প্রাইম হচ্ছে এই টাইপকে যে এটা বানাইছে, হ্যাঁ, এটা ক্রাইম হচ্ছে আপনি কোনো অবস্থাতেই কোনো টেক্সটকে লম্বায় বাড়ায় বাড়ায় এত টাইনে টাইনে ইয়ে করতে পারবেন না, কিছু মানে প্রশস্ত বরাবর বাড়াইতে পারবেন না। যেটা আপনাকে দেখাই দিই, এভাবে টাইনে লম্বা করতে পারবেন না, এটা ক্রাইম এক ধরনের। হ্যাঁ, আবার চাইলে এভাবে বাড়ায় এভাবে লম্বা করতে করতে মানে টেক্সটের 12টা বাজায় দিচ্ছেন, বুঝছেন? এরকম করতে পারবেন না। তাহলে উপায় আমি কিভাবে করতে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত যাই। আপনাকে শিফট ধরে এটাকে বড় করতে হবে। তাহলে
না না, বড় প্রপোর্শন ঠিক রাখার জন্য সবসময় শিফট ব্যবহার করা হয়, কখনো অল্ট ব্যবহার করা হয় না। তা শিফট দিয়ে আমি এভাবে বড় করলাম। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, ক্যারেক্টার প্যানেলে আমি ক্লিক করি, শিফট দিয়ে যখন আমি বড় করতেছি তখন দেখেন আমার একটা জিনিস চেঞ্জ হচ্ছে, কন্ট্রোল জেড দি, দেন এখানে টেক্সটের যে সাইজটা আছে সেটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কত সাইজ দেখাচ্ছে? 225, এখানেও 25 সাইজ দেখাচ্ছে, এখানেও 225 দেখাচ্ছে। আপনার যখন আপনি যখন টেক্সটটাকে যখন শিফট ধরে ছোট করতেছেন, দেখেন সাইজ আমার টেক্সটের সাইজ কমে গেছে, 3 জায়গা থেকে কমতেছে। আপনাদের কিন্তু একটা প্যানেল দেখাই দিলে কিন্তু হইতো না, 3টা জায়গা কেন দেখাচ্ছি? আমি চাই যে আপনারা যতটুকু শিখেন অন্যদের থেকে আলাদা শিখেন, বেশি শিখেন, কম শেখার দরকার নেই। আপনারা আরেকজনকে শেখাবেন, কিন্তু আপনাদের জন্য অন্য কারোর কাছ থেকে এই একই জিনিস বারবার শিখতে না হয়। টাইপ নিয়ে গেল আপনাকে আরেকটা টিচারের কাছে শিখতে হবে, তার কাছে আপনি অ্যাডভান্স কিছু শেখেন, কিন্তু টাইম নিয়ে বারবার আরেকটা টিচারের কাছে বারবার শেখার তো প্রয়োজন নেই। সরি, তাহলে বুঝতে পারছেন তো, তাই না? এবার হচ্ছে আমি এটা ডিলিট করি, ডিলিট করে আমি আবার টাইপ টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম এটাকে বলা হচ্ছে আমার পয়েন্ট অপশন, ঠিক আছে? পয়েন্ট টাইপ। যখন ক্লিক করলাম এক ক্লিক হইলো, তো এটাকে বলা হচ্ছে পয়েন্ট টাইপ। এই টাইপের নাম কি? পয়েন্ট টাইপ। পয়েন্ট আরেকটা যদি আমি একটা করি, এই সিলেকশন থাকা অবস্থা আমি যদি ড্র্যাগ করে আনি, এটা হচ্ছে এরিয়া টাইপ। টাইপের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে পয়েন্ট টাইপ আর একটা হচ্ছে এরিয়া ক্যাটাগরি, মানে সরি এরিয়া টাইপ, ঠিক আছে? আপনি পয়েন্ট টাইপকে যখন এইভাবে ধরে সিলেক্ট করে যখন আপনি শিফট ধরে লম্বা করবেন, আপনার কিন্তু টেক্সটের সাইজ বড় হচ্ছে, সরি আপনার ফন্টের সাইজটা বড় হচ্ছে। দেখুন আমি যদি এখন এভাবে বাড়াই, এভাবে লক্ষ্য করতে পারতেছি আস্তে আস্তে বাড়তেছে আমার। কিন্তু আমি যখন এরিয়া টাইপে ক্লিক করে এভাবে বাড়াবো, আমার এরিয়া বাড়তেছে কিন্তু আমার সাইজ বাড়তেছে না। দেখেন আমাদের টেক্সটের সাইজ কিন্তু বাড়তেছে না। আমি এটাকে ছোট করি, করার পর এটাকে যদি এভাবে যদি বড় করি, দেখেন আমার কিন্তু সাইজ 12 দেখাচ্ছে, 12 কিন্তু বড় হচ্ছে না। তাহলে উপায়, তার মানে এটাকে আমার সিলেক্ট করতে হবে। আমরা কি করতাম, এটা জুম করি, আমরা কি করতাম ইলাস্ট্রেটর সরি এমএস ওয়ার্ডে এটাকে সিলেক্ট করতাম না, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে যেই জায়গাটুকু আপনি বাড়াতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে এভাবে বাড়াই দিবেন, যেটা আমরা এমএস ওয়ার্ডে করছিলাম, তাই না? এমএস ওয়ার্ডে কিন্তু আমরা পয়েন্ট টাইপের কাজ করছিলাম। এটা হচ্ছে এরিয়া টাইপ, ঠিক আছে? এরিয়া টাইপের মধ্যে এটা এরিয়া টাইপ এবং এটা হচ্ছে পয়েন্ট টাইপ। পয়েন্ট টাইপ কি আপনি আসেন, এরিয়া টাইপের জন্য আপনার যে প্যানেল কাজ করবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল, ঠিক আছে? এই যে ক্যারেক্টার প্যানেলের জন্য আমরা ক্যারেক্টার প্যানেলের জন্য সরি পয়েন্ট টাইপের জন্য কিন্তু আপনি প্যারাগ্রাফ প্যানেলের অ্যাক্সেস পাবেন না, এখানে কিছুই করতে পারবেন না, ঠিক আছে? এর জন্য ক্যারেক্টার প্যানেল। এবার আসেন আমরা আগে পয়েন্ট টাইপ নিয়ে কথা বলি, পরে আমরা এরিয়া টাইপে আসতেছি। পয়েন্ট টাইপটাকে শেষ করি আগে, তাই না? জুম করি, জুম করার পর এই যে ক্যারেক্টার প্যানেলটাকে আমি নিয়ে আসলাম, এটাকে আপাতত এখানে রাখলাম। আপনারা এখানে প্রপার্টিজ প্যানেল আর হচ্ছে প্যানেল বা কন্ট্রোল প্যানেল যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি আপাতত একটা থেকে দেখাচ্ছি। দেখেন এখানে যে আমরা পয়েন্ট টাইপটা নিচ্ছি, এখানে আপনি চাইলে সাইজ কি করতে পারেন, ছোট বেশি করতে পারেন। আগে দেখি, আমাদের একটা বিষয় লক্ষ্য রাখবেন, অ্যাডোবে হচ্ছে ডিফল্ট কালার কি বলেন তো? সাদা কালো, তাই না? ডিফল্ট কালার সাদা কালো না? এই দেখেন সাদা কালো ডিফল্ট কালার, ক্লিক করলে আমার ডিফল্ট কালার চলে আসবে। তারপর না কালার চেঞ্জ করি, তাই না? তারপর আমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারি না, কিন্তু ডিফল্ট কালার তো সাদা কালো, ঠিক আছে? কিন্তু অ্যাডোবের যে ফন্ট, ডিফল্ট ফন্ট হচ্ছে মাইরিয়া প্রো ডিফল্ট ফন্ট। তাহলে ডিফল্ট ফন্ট ওনার যখনই আপনি কোনো ডিজাইন করতে যাবেন সে আপনাকে ডিফল্ট ফন্ট দিবে। তা ডিফল্ট ফন্ট আমরা না নিয়ে আমরা এখানে অন্য একটা ফন্ট নিব, দেখি তো এরিয়াল আছে কিনা। এরিয়াল আছে, এই যে এরিয়াল বোল্ডটা নিলাম আমি, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি বুঝেন তো? ফ্যামিলিতে কে থাকে? ছোট বাচ্চা কাচ্চা থাকে, বাবা মা থাকে, ওয়াইফ থাকে, ভাই থাকে, বোন থাকে, ফন্টেরও কিন্তু ফ্যামিলি আছে, তাই না? দেখেন এই ফন্টের কিন্তু ফ্যামিলি আছে, এরিয়ালের ফ্যামিলি আছে। এই দেখেন ন্যারো আছে, ন্যারো ইটালিক, ন্যারো বোল্ড ইটালিক, রেগুলার ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, ব্ল্যাক। আপনারা যখন ফন্ট কোনো ডাউনলোড দিবেন অবশ্যই ফন্ট ফ্যামিলি ডাউনলোড দিবেন, কারণ ডিজাইনের ক্ষেত্রে শুধু একটা ফন্ট দিয়ে কখনো কাজ করা যায় না।
ফন্ট ফ্যামিলি লাগে, কখনো আপনার রেগুলার ফন্ট লাগে, কখনো ন্যারো লাগে, কখনো বোল্ড লাগে। তো আপনি একটা ফন্ট ডাউনলোড করলে আপনার অ্যাক্সেসটা সীমিত হয়ে যায়। কিন্তু যখন আপনি ফ্যামিলি নিয়ে কাজ করবেন, আপনি চাইলে ফ্যামিলি দিয়ে, ফন্ট ফ্যামিলি দিয়ে অ্যাক্সেস করতে পারেন। দেখেন আমি ন্যারো করলাম, ফন্টের সাইজটা ন্যারো হয়ে গেল, বোল্ড দিলাম, ব্ল্যাক দিলাম, ব্ল্যাকটা আরো বেশি, বোল্ডটা কি। তাহলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারলাম, এখান থেকে ফ্যামিলি চেঞ্জ করতে পারলাম, আর এখান থেকে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারতেছি, সাইজ চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে আমরা এই দেখেন আমি এখানে ইয়া করব, এখানে একটা ক্লিক করলাম, করে এন্টার চাপলাম। এন্টার চাপার পর কি হলো, আমার একটা লাইন দুইটা লাইনে কনভার্ট হয়ে গেল না, দুইটা লাইনে কনভার্ট হয়ে গেল। এখন এই দুইটা লাইনে যে কনভার্ট হলো, এই যে এটাকে বলা হচ্ছে লিডিং, দুই লাইনের মধ্যবর্তী যে স্পেস সেটাকে বলা হচ্ছে লিডিং। এই দেখেন দেখেন লিডিং, এই দেখেন দেখাচ্ছে সেট দ্য লিডিং। আমি যে লিডিং যদি ইয়ে করি, কম বেশি করি, সরি আগে সিলেক্ট করে রাখতে হবে, সিলেক্ট করলাম, এবার দেখেন লিডিং কম বেশি করতেছি, তার মানে দুই লাইনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা কি হচ্ছে, কম বেশি হচ্ছে। আমাদের ইলাস্ট্রেটর শেষ হলে কিন্তু আমরা একটা পরীক্ষা নিব, তারপর আমরা ফটোশপে যাব। তো এই যে লিডিং কাকে বলে, কার্নিং কাকে বলে, আমি যা যা উচ্চারিত করছি প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্রশ্ন, ঠিক আছে? এইভাবে প্রিপারেশন নেবেন আগে থেকেই, যেন পরীক্ষার আগের দিন বলা না লাগে যে কাউকে পরীক্ষা। তো লিডিং এখান থেকে চেঞ্জ করতে পারছে। লিডিং হচ্ছে তাহলে কি, দুই লাইনের মধ্যবর্তী স্পেসটাকে লিডিং বলা হচ্ছে। তাহলে লিডিং আশা করি বুঝতে পারছি। অনেক সময় হয় কি আমাদের লিডিং এর একটু প্রয়োজন পড়ে, এত কাছাকাছি চলে আসে, একটু লিডিং দিলে দেখতে সুন্দর লাগে। এবার যে সাইজটা তো চেঞ্জ করে দেখালাম, এবার হচ্ছে এটা হচ্ছে বলা হচ্ছে, দেখেন নাকি কি বলছে, সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার। তার মানে কার্নিং কাকে বলা হচ্ছে, দুই ক্যারেক্টারের মাঝখানেরটাকে বলা হচ্ছে কার্নিং। আমি চাই এই আই এবং পি এর যে মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আছে, এটাকে আমি একটু বাড়াতে চাই বা কমাতে চাই। অনেক সময় হয় কি, অনেক ফন্টের এত কাছাকাছি চলে আসে ক্যারেক্টার গুলো, একটু ফাঁকা জায়গা দিলে মনে হয় যে একটু সুন্দর লাগতেছে, আবার কিছু কিছু জায়গায় অনেক স্পেস থাকে, মনে হয় একটু কমাই দিলে মনে হয় ক্যারেক্টার দেখতে সুন্দর লাগবে। তো আমার কিবোর্ডের যে এটাকে দেখেন অল দিলাম, এখানে ক্লিক করার পর দেখেন আমি কার্নিংটা যত বাড়াচ্ছি আমার স্পেসিংটা বাড়তেছে, আমি কার্নিংটা যত কমাচ্ছি আমার স্পেসিংটা কমতেছে, তাই না? যত মাইনাসের পরিমাণ যত বেশি তার মান কিন্তু তত কম, এটা কি আপনি জানেন? মাইনাসের পরিমাণ যত বেশি, দেখেন এটা কিন্তু ছোট থেকে বড়, মান কিন্তু 100 কিন্তু সব থেকে ছোট, মাইনাসের মান যত বেশি সে তত বেশি ছোট। তাহলে এ মাইনাস 100 ছোট, তার থেকে বড় হচ্ছে -10, তার থেকে বড় হচ্ছে 0, তার থেকে বড় হচ্ছে 10, বুঝছেন? এভাবে 200 আছে, এভাবে 100 আছে। তো আপনার ডিজাইনের সৌন্দর্যতা রক্ষা করার জন্য আপনার কখন কার্নিং এর মান বাড়াইতে হবে, কখন কমাইতে হবে, এটা আপনি নিজেই ডিসাইড করবেন, ঠিক আছে? আমি এটা 0 দিলাম, দিয়ে কাজ করতেছি, বুঝছেন তো? লিডিং কার্নিং বুঝছেন। এবার আসেন, কার্নিং কিন্তু অবশ্যই দুই ক্যারেক্টারের মাঝে হবে, কখনোই পুরো টেক্সটটাতে হবে না। এখন আমি চাই পুরো টেক্সটের ওয়ার্ডগুলোকে একটু ফাঁকা জায়গা করতে চাই। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি 200 ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা স্পেসিং তৈরি হয়েছে মাঝখানে। অনেক সময় কি ডিজাইনে দেখবেন একটু ফাঁকা জায়গা করে দেয়, আমাদের যাওয়ার সময় আমাদের দেখেন এখানে আমাদের ব্যানার মনে হয় নাই, ব্যানার যদি থাকে দেখতে পারেন, ব্যানারে আমরা এলটস লার্নিং যে ওয়েবসাইটটা লিখছি, আচ্ছা আমি এখানে লিখে দিই, এখন আমি ডাবল ক্লিক করলাম, করে সাগর স্যার দরজাটা লাগাই দিয়ে যান, এখানে আছে www. আচ্ছা এটা কি ইয়ে করে নিই, এলটস লার্নিং, আমাদের যে ওয়েবসাইট আছে জানেন এলটস লার্নিং এর, হ্যাঁ একটু দেখে আসেন, ঘুরে টুরে আসেন, এলটস লার্নিং, লার্নিং মানে হয়েছে .com, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলও দেখে আসেন eroterslearning.com। আমি চাচ্ছি যে দেখেন eroterslearning www.eroterslearning.com, এটা দেখতে অকওয়ার্ড লাগতেছে, তাই না? আমি যদি এর যদি হচ্ছে ইয়াটা হচ্ছে ট্র্যাকিং, এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিংটা যদি একটু বাড়িয়ে দেই, মনে হচ্ছে লেখাগুলো একটু একটু ইয়া লাগতেছে, একটু ভিজিবল হচ্ছে।
আরো যদি এর ফন্ট সাইজটা আমি একটু ন্যারো করে দিই বা একটু রেগুলার করে দিই, তখন মনে হচ্ছে একটু ভিজিবল লাগতেছে। অনেক সময় লেখাগুলো যে বিশেষ করে ওয়েবসাইট লেখার ক্ষেত্রে বা কোনো কিছু লেখার ক্ষেত্রে মনে হচ্ছে একসাথে লেগে গেছে লিঙ্ক গুলা। তো একটু যদি স্পেস দেওয়া যায় তাহলে একটু চোখের শান্তি হয়। তা বুঝছেন তো না? তাহলে লিডিং ট্র্যাকিং বুঝে গেলাম। এবার হচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের আরো অপশন আছে, কিন্তু এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই অপশনগুলো দেখার জন্য থ্রি ডটে যাব, গিয়ে শো অপশন, আরো এর ভিতরে অপশন আছে, এগুলো সে দেখেন আরো অপশন চলে আসছে। এবার হচ্ছে লরিমিপসাম দিয়ে করি। এবার দেখেন আমরা এই চারটা কাজ করলাম। এবার আমি চাচ্ছি, যদিও এটা হচ্ছে আমাদের যেটাকে বললাম হচ্ছে এক ধরনের ক্রাইম, টেক্সটকে উপরে বাড়ানো নিচে বাড়ানো, তারপরে ওনারা অপশন দিছে প্রয়োজনের ক্ষেত্রে, অনেক সময় প্রয়োজন পড়ে। হ্যাঁ, এই দেখেন আমি যখন টেক্সটের পরিমাণ এই পার্সেন্টেজটা কমাচ্ছি, আমার টেক্সট এত ছোট হয়ে গেছে, আস্তে আস্তে কি হচ্ছে, সে স্ট্রেচ হচ্ছে, মানে লম্বায় প্রসারিত হচ্ছে। দেখেন আমি 200 আনলাম, আপনি চাইলে এটাকে কি করবেন, এভাবে বাড়াইতে পারবেন। এখানে ক্লিক করে মাউসের যে হুইলটা আছে, হুইলটা সামনের দিকে করবেন, আরো বাড়বে। এখানে কিন্তু সর্বোচ্চ 200 দেওয়া আছে, তো আপনার প্রয়োজন আপনি যদি চান 500 দিতে, এখানে ক্লিক করে 500 দিবেন, দিয়ে অন্য জায়গায় ক্লিক করতে হবে কিন্তু, বা এন্টার চাপবেন। দেখেন 500 দিচ্ছেন, সর্বোচ্চ হচ্ছে 200 দেওয়া আছে ডিফল্ট ভাবে, আপনি চাইলে আরো বাড়াতে পারেন। একইভাবে আমি এটাকে 500 দিব, একদম ফন্টের অবস্থা খারাপ করে দিব। এখন এটাকে এখানে 500 দিলাম, 500 দিকে চলে গেছে। এবার এন্টার চাপলাম, দেখেন এটা কিন্তু প্রসারিত হয়ে গেছে, তাই না? প্রসারিত হয়ে গেছে। কেন প্রসারিত বলেন তো? এটাও 500, এটাও 500, এই কারণে কিন্তু ফন্টটা আপনার কাছে চোখে লাগতেছে না। কিন্তু এটাকে আমি যদি ইয়ে করে দিই, 100% করে দিই মেইন সাইজ যেটা, আর এটাকে যদি 500 করে দিবা, কিন্তু মনে হচ্ছে যে ফোনটা মানে এইভাবে একটু টানে দিচ্ছে। কিন্তু দুইটা দাম 500 500 ছিল, দুইজনের প্রপোর্শন ঠিক ছিল, এই কারণে ফোনটাকে আপনার মনে হয় যে স্ট্রেস করছে। এবার বুঝছি তো না? এবার হচ্ছে আমরা এটাকে 0 করে দিই, আমাদের ফোনকে টানাটানি করার প্রয়োজন নেই। দিয়ে এটাকে আমরা একটু শিফট ধরে লম্ব করি। এবার দেখেন এই শিফটটা, এই টেক্সটটা কিন্তু একটা বেজ লাইন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? নিচে একটা লাইন দেখাচ্ছে, বেজ লাইন। তো এখান থেকে আপনি বেজ লাইনটা দেখেন, যত বাড়াবেন বেজ লাইনটা মনে হচ্ছে সরে যাচ্ছে, 9 দিলাম, সরে যাচ্ছে, টেক্সটটা উপরে উঠতেছে। তার মানে কি, এই যে আমি অনেক সময় হয় কি, মনে করেন আমি একটা ডিজাইন ইয়া নেই, অনেক সময় হয় কি, আমি চাই যে এই লাইনের সাথে এই লাইনটাকে একদম একুরেট মাপ করতে চাই, কিন্তু অনেক সময় হয় না। ঠিক আছে, তখন আপনি কি করবেন, বুঝছেন আমি কি বোঝাতে চাচ্ছি? এই টেক্সটের সাথে সাথে গায়ে গায়ে লাগাতে চাচ্ছি, কিন্তু অনেক সময় আমরা করতে পারি না। টেক্সটে যখন ছোট বড় করতে যাই আমাদের হয় না, তখন আমরা কি করব, এই বেজ লাইনটাকে আস্তে আস্তে কি করব, এটাকে আমরা এরো ধরে নিচের দিকে, এরো নিচের যে হুইলটা আছে মাউসের, হুইলটা নিচের দিকে এভাবে টানবো, তার মানে আস্তে আস্তে আমার টেক্সটটা এনে চলে আসবে। বুঝছেন? কিন্তু আমরা কিন্তু ম্যানুয়ালি এটা করতে পারবো না, অনেক সময় একটু 19-20 হবে। আমরা যে এভাবে মাউসটা জুম করে এটা করে দেখেন, কিন্তু এখনো হয়নি। এটাকে আমরা যদি আরেকটু নিচে নামাই, এই যে হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে বেজ লাইন ঠিক করা। হ্যাঁ, এরপর বেজ লাইন এটা ঠিক করলাম, এরপর হচ্ছে দেখেন অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল। দেখেন আমি যখন অ্যাঙ্গেল চেঞ্জ করব, আমার এই যে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাঙ্গেল অনুযায়ী কি হচ্ছে, মুভ হচ্ছে, তাই না? 45 ডিগ্রি, এখন 30 -30 ডিগ্রি অ্যাঙ্গেল দিছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, কিন্তু ঘুরতেছে। তাহলে অ্যাঙ্গেলটা এভাবে চেঞ্জ করতে পারেন, তাই না? তো পারছি, আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করছি। এবার আসেন এটাকে আমি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি করে দিই, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আসেন এই টেক্সটটাকে যখন আমি এটাতে ক্লিক করব, তাহলে দেখাচ্ছে অল ক্যাপস। আমাদের অল ক্যাপস, ক্যাপস লক নামে আমাদের কিন্তু একটা কিবোর্ডে একটা বাটন আছে অল ক্যাপস। অল ক্যাপস দিলে কি হয়, যাই লিখি সবগুলো আমাদের হচ্ছে কি ক্যাপিটাল লেটার হয়ে যায়, তাই না? ওই ক্যাপিটাল লেটারই এইটা, এই যে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, প্রত্যেকটাই ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এবং এটা যদি ক্লিক করি, প্রত্যেক বলছে অল, বলছে কি স্মল ক্যাপ, এটাকে স্মল দিব, ক্যাপটা কিন্তু ইয়াই থাকবে, কিন্তু স্মল সাইজ হয়ে যাবে আর কি। বুঝছেন? এটা হচ্ছে স্মল ক্যাপ। এরপর হচ্ছে আপনারা দেখেন এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট।
সুপারস্ক্রিপ্ট কিন্তু অনেক মজার একটা বিষয় আছে। সুপারস্ক্রিপ্টে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার লিখি না, a স্কয়ার a2 প্লাস b2 b2 আমরা প্রথমে কিন্তু আগে এইভাবে লিখি, তারপরে ইকুয়াল দেই স্কয়ার প্লাস কি হবে বলেন তো, স্কয়ার প্লাস বি স্কয়ার কি, তারপর কি সূত্র মনে গেছে, ভুলে গেছেন? প্লাস 2ab 2ab ইকুয়াল হবে, তাই না? ইকুয়াল কি হবে, a প্লাস b হোল স্কয়ার। এই দেখেন এখন এরকম আসছে, কিন্তু পরীক্ষার খাতায় যদি আপনি এরকম লিখে দিয়ে আসেন তাহলে কি হবে? তাহলে আমরা এখানে কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার জন্য যেই অপশনটাকে আমি সুপারস্ক্রিপ্ট করব, করলে দেখেন আপনাকে শো দেখাবে। আপনি যদি সাবস্ক্রিপ্ট করতে চান নিচে হয়ে চলে যাবে, আপনি যদি সুপারস্ক্রিপ্ট করতে চান উপরে চলে যাবে। আপনি এখান থেকেও করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন। আবার এখানে ক্লিক করে এখানে দিলাম, এটা তো ঠিকই থাকবে। আমরা 5টার দিকে ক্লাস শেষ করে দেব, ঠিক আছে? নামাজ আপনি এখন থেকে জিজ্ঞাসা করবেন না যে আমি নামাজ পড়তে যাবো কিনা, ক্লাস সবসময় 5টার দিকে আমি শেষ করি। শেষ হলে নামাজ পড়ে নেবেন। এখন তো দিন বড় হয়েছে, কি করবেন বলেন? আল্লাহ তো দেখতেছে যে আপনি একটা কাজে এনগেজ আছেন, তাই না? তাহলে হচ্ছে কি, এইভাবে আমরা সুপারস্ক্রিপ্ট করলাম। এবার সাবস্ক্রিপ্ট কিভাবে করব? H2O লিখি আমরা, পানির সংখ্যা জানি তো নাকি, H2O পানি। H2O কি হয়, 2টা কিন্তু নিচের দিকে আসে, এই দেখেন পানি, সুন্দর একটা পানির সিম্বল, পানির সংকেত হয়ে গেছে। তো বুঝছি না সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, তাহলে এটা আমি ডিলিট করে দিই, দিয়ে এখন আমরা একটা ক্লিক করি, করে হচ্ছে এখন এগুলো প্রত্যেকটা যেগুলো মার্ক করা আছে প্রত্যেকটা আনচেক করে দিব। তাহলে আমরা ডিফল্ট টেক্সটে চলে আসব। এখন হচ্ছে আমি যদি চাই এই টেক্সটে নিচে আন্ডারলাইন করতে আন্ডারলাইন দিতে পারি, যদি চাই যেটাকে স্ট্রাইক থ্রো দিতে চাই স্ট্রাইক থ্রো দিতে পারি, বুঝছেন? এতটুকু বুঝছি তো নাকি? তাহলে এই যে এত কিছু করলাম টেক্সটে, এটাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং। টেক্সটে এত ডিজাইন করলাম আমরা, এটাকে বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এবার আসেন একটা বিষয় লক্ষ্য করেন, এবার হচ্ছে আমাদের এটা গেল, এবার আছে আমরা এটাকে আনচেক করে দেই। করে দেওয়ার পর একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের মেনু বারে কিন্তু টাইপ নিয়ে আমাদের আলাদা একটা মেনু বারই দিয়ে দিচ্ছে আমাদের। তাহলে কত জায়গা থেকে আমরা টাইপকে অ্যাক্সেস করতে পারি, মেনু বার থেকে, কন্ট্রোল প্যানেল থেকে, উইন্ডো থেকে, প্যানেল থেকে, কত জায়গায় অ্যাক্সেস আছে। তার মানে এর কত প্রয়োজনীয়তা যে আমাদের এত জায়গায় ওনারা আমাদের জন্য এগুলো তৈরি করে রাখছে, যে টেক্সটের প্রচুর প্রয়োজনীয়তা, কোনো টেক্সট ছাড়া ডিজাইন তৈরি করা যায় না। তাহলে এখানে যাওয়ার পর মোর ফ্রম অ্যাডোবে ফন্ট, আপনি এখানে ক্লিক করলে আপনাকে অ্যাডোবের ওয়েবসাইটে নিয়ে যাবে, গিয়ে এখান থেকে আপনি এখানে দেখেন আপনি অ্যাডোবের অনেকগুলো ফন্ট পাবেন, কিন্তু এর বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে, বুঝছেন? তো আমাদের টাকা নাই, আমরা শুধু দেখে চলে আসবো, বুঝছেন? আপনাদের যা দেখাই দিলাম যে এখানে অপশনটা আছে যে আপনি অ্যাডোবের যে ফন্ট আছে সেই ফন্টের ওয়েবসাইটে চলে যেতে পারেন। এবারে দেখেন ফন্টে ক্লিক করলে আমার যে ফন্ট গুলো আছে, আমার যে ইলাস্ট্রেটর বা আমাদের যে পিসিতে যত ফন্ট আমার ইনস্টল করা আছে সব ফন্টস এখান থেকে আপনি দেখতে পারবেন। এবারে একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে কিন্তু ফন্টের কিন্তু কি আছে, চেঞ্জ আছে, তাই না? কোনোটার সামনে ও আছে, কোনোটার সামনে টিটি আছে, কোনোটার সামনে এসভিজি আছে, কোনোটার সামনে ভার আছে, VAR আছে, বুঝছেন তো? তার মানে এগুলো কি এমনি এমনি দিছে, এগুলোর কাজ আছে নাকি? অবশ্যই কাজ আছে। তা যাক, এগুলোর কাজগুলো পরে দেখবো। তাহলে এখান থেকে আপনি ফন্টকে অ্যাক্সেস করতে পারবেন, আপনার পিসিতে কতগুলো ফন্ট ইনস্টল করা আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি ফন্টের সাইজগুলো চেঞ্জ করতে পারবেন, যেগুলো আমরা অলরেডি প্রপার্টিজ প্যানেল, ক্যারেক্টার প্যানেল এবং আমরা কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল থেকে ফন্টের সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবার হচ্ছে গ্লিফস, এই গ্লিফসটা আমরা পরে বুঝবো। এবার দেখেন আমার যে আমি এখন কোন টেক্সটে আছি, পয়েন্ট টেক্সটে আছি। পয়েন্ট টেক্সটে আমি যদি চাই পয়েন্ট টেক্সটকে এরিয়া টেক্সটে কনভার্ট করতে, তাহলে ডাবল ক্লিক করব, তাহলে দেখেন এরিয়া টেক্সট হয়ে গেছে, বুঝছেন? এরিয়া টেক্সটে কনভার্ট হয়ে গেছে। আর আপনি যদি চান আমি পয়েন্ট টেক্সট আবার চাই, আবার ডাবল ক্লিক করবেন, পয়েন্ট টেক্সটে চলে গেল।
আর আপনি যদি এভাবে ডাবল করতে পারেন, খুব ডাবল ক্লিক করতে কষ্ট হয়, আপনি আবার টাইপে যাবেন, গিয়ে এখান থেকে কনভার্ট টু এরিয়া টাইপ করে নেবেন, আপনার এরিয়া টাইপে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় ডাবল ক্লিক করাটা বেশি সহজ। এই যে এখানে একটা মাথা আছে না, এটাকে ডাবল ক্লিক করলে আপনার আবার পয়েন্ট টাইপে কনভার্ট হয়ে যাবে। এবার হচ্ছে এই যে এখন এখানে একটা ইয়া ছিল কেস, এই যে দেখেন এখান থেকে আপনি আপার কেসে কনভার্ট করতে পারবেন, লোয়ার কেস, টাইটেল কেস, সেন্টেন্স কেস, এগুলো আপনারা এমএস ওয়ার্ডে দেখে আসছেন তাই না? রিয়াদ স্যার এমএস ওয়ার্ডে এগুলো পাইছেন না? মনে পড়তেছে না? না আপনাদের মাইক দিতে হবে, আপনাদের আবার বেসিক ক্লাসে ঢুকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, দেখেন আপার কেস হচ্ছে সবগুলাই বোল্ড হয়ে যাবে, মানে সবগুলাই বড় হাতের অক্ষর হয়ে যাবে। আবার টাইপে যাব, ওই একই অপশন যেখানে এখান থেকে দেখে আসলাম যেগুলা, এই যে আপার লোয়ার, আপার কেস যেটা, তারপর এখানে হচ্ছে চেঞ্জ কেস থেকে লোয়ার কেস দিলে সবগুলাই ছোট হাতের অক্ষর হয়ে গেল। আবার যদি যাই টাইপে চেঞ্জ কেসে যাই, গিয়ে এখানে টাইটেল কেস, টাইটেল কেসে কি হয়, প্রথমে একটা বড় হাতের অক্ষর, বাকিগুলো এটাও বড় হাতের অক্ষর, এটাও বড় হাতের অক্ষর, যত প্যারাগ্রাফ থাকবে প্রত্যেকটা অক্ষর প্রথম অক্ষরটা বড় হাতের নিবে। এবার হচ্ছে আবার যাব এখান থেকে সেন্স কেস থেকে সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসে কি হয়, প্রথমটা বড় হাতের অক্ষর হয় না, বাকিগুলো সবগুলো ছোট হাতের অক্ষর হয়, এইটা আর কি, এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তাহলে এতটুকু বুঝছি, আমাদের ক্যারেক্টার প্যানেলের কাজটুকু বুঝছি। এবার আমরা কাজ করব, এটাকে ডাবল ক্লিক করব, সরি এটা ডিলিটই করে দিই, দিয়ে আমি এখন টাইপ টুল থেকে ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করে নিলে আমার কি টাইপ হবে, এরিয়া টাইপ, আর ক্লিক করে যে টাইপটা নিব সেটা হবে পয়েন্ট টাইপ। এরিয়া টাইপে চলে আসছি। এবার দেখেন এরিয়া টাইপে আমি একটা কাজ করি, ডাবল ক্লিক করে এখানে তিনটা প্যারা নিব, ইন্টার ক্লিক করলে এটা তিনটা প্যারা হয়ে গেছে আমার না, তিনটা প্যারা হয়েছে, দেখেন তিনটার মধ্যে স্পেস আছে। তাহলে আমাদের এখন ক্যারেক্টার প্যানেলের কি দরকার আছে? ক্যারেক্টার প্যানেল তখনই কাজ করবে যখন আপনি এইভাবে সিলেক্ট করে কাজ করবেন, তখন ক্যারেক্টার প্যানেল কাজ করবে। আর আপনি যদি সিলেক্ট করতে না চান, ওভারঅল কাজ করতে চান, তাহলে কিন্তু ক্যারেক্টার প্যানেল এখানে কোনো প্রয়োজন নেই। এখন আমরা প্যারাগ্রাফ প্যানেল দিয়ে কাজ করবো। এখানে এখানে ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এটা বুঝছেন তো? সিলেক্ট করলে কোনো টেক্সটকে যদি আপনি সিলেক্ট করেন, সেটা ফরম্যাটিং করতে পারবেন, সেটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল দিয়ে পারবেন। আর যদি ওভারঅল এরিয়া টাইপকে ইয়া করতে চান, ফরম্যাটিং করতে চান, তাহলে প্যারাগ্রাফ প্যানেলকে আপনার ইয়া করতে হবে। এবার দেখেন আমার যেখানে অ্যালাইনমেন্ট আছে, টেক্সটের যে অ্যালাইনমেন্ট, এটা কিন্তু কোন লেফট অ্যালাইনমেন্টে আছে, লেফট দিকে সবগুলো সোজা আছে। আমি যদি চাই রাইট অ্যালাইনমেন্টে নিতে, কি হবে, রাইট থেকে ক্লিক করলাম, দেখেন রাইটের যত টেক্সট আছে সব একদিকে সরে গেছে রাইট দিকে, আর সামনের দিকে কিন্তু অ্যালাইনমেন্টের কোনো ঠিক নেই। আপনি যদি চান সেন্টারে অ্যালাইনমেন্ট করতে, পুরোটা সিলেক্ট করে নিতে হবে, সেন্টারে ঠিক করে এই যে নিলাম। সিলেক্ট কিভাবে করেন বুঝছেন নি? কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, তাহলে এটা দেখেন এটা কি কোন অ্যালাইনমেন্ট হয়েছে, সেন্টার অ্যালাইনমেন্ট, তাই না? এবার হচ্ছে এভাবে সিলেক্ট না করে আপনি এই যে সিলেকশন টুল দিয়ে যেটা সিলেক্ট করলে হবে। এবার দেখেন এটা হচ্ছে জাস্টিফাই প্যানেল, এটা হচ্ছে শুধু অ্যালাইনমেন্ট, আপনি টেক্সটের বামে নেবেন না ডানে নেবেন না মাঝখানে নেবেন। আর পরের গুলো হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে বুঝছেন তো? জাস্টিফাই মানে হচ্ছে যে আপনার যে লাস্ট লাইনটা আছে, সেই লাস্ট লাইনটা কোন অ্যালাইনমেন্টে হবে, লাস্ট লাইনটা, এই যে লাস্ট লাইন দেখতেছেন, এই লাস্ট লাইনটা লেফটে গেছে, লেফটে গেছে, রাইটে দিই, দেখেন লাস্ট লাইনটা আমার দেখেন, প্রত্যেকটা প্যারার লাস্ট লাইন দেখেন, এটা গেছে এখন রাইটে গেছে। এখন আমি যদি চাই যে সবকিছুই আমার একদম মাঝামাঝি, এটা তো আপনারা জানেন, দেখেন এটা জাস্টিফাই হয়ে গেছে, মানে সবগুলো মাঝামাঝি বরাবর চলে আসছে, লাস্ট লাইনও মাঝামাঝি আসছে, উপরের লাইনগুলো মাঝামাঝি আসছে। কারে কাকে? হ্যাঁ, এখানে জাস্টিফাই করলে লেখাগুলো অনেক বাজে হয়ে যায়। আমরা নরমালি মানুষ এইভাবেই কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি ভালো মানে, কিন্তু এগুলো হচ্ছে এগুলো তো মানায় না আর কি। তারপরে অনেক সময় ব্রোশার ডিজাইন করতে গেলে, আপনি যখন ব্রোশার ডিজাইন করতে যাবেন বা কোনো ডিজাইন করতে যাবেন, তখন আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। এটা ই করে আরবি লেখার ক্ষেত্রে, আরবি, ও হ্যাঁ আরবি লেখার ক্ষেত্রে এটা লাগে, হ্যাঁ এটা ঠিক বলছেন। তাহলে এতটুকু বুঝছি না আমরা? হ্যাঁ। এবার হচ্ছে এই জায়গাটা লক্ষ্য করেন, লেফট ইনডেন্ট, আমি এটা আগের মতো করে আসি, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের লেফট ইনডেন্ট আমি কতটুকু দিব,
এই দেখেন প্রত্যেকটা প্যারা মানে ডান সাইডে একটু সরে গেছে। আর এটা যদি আমি করি, কি হলো এটা, জিরো দিয়ে দিই, তাহলে এটা আমি এখন কমিয়ে নিয়ে আসতে পারি, এটাকে জিরো করে দিই। আপনার যদিও কোনো প্রয়োজন পরে, কখনো অনেক সময় দেখবেন যে প্রয়োজন পরে একটু জায়গা ফাঁকা রাখার লাগে, ডিজাইন করতে গেলে আপনার একদম শেপটের কাছাকাছি কখনোই টেক্সট বসানো যায় না, একটু ফাঁকা জায়গা দিতে হয়, তখন এগুলো কিন্তু খুব কাজে দেয়। এখানে বলছে রাইট ইনডেন্ট, আপনি আমরা রাইট ইনডেন্টে বোঝার জন্য আমাদের অবশ্যই অ্যালাইনমেন্টটা রাইট দিকে করে নিই, তাহলে আমরা রাইট ইনডেন্টটা কাজ করতেছি কিনা আমরা বুঝবো। দেখছেন রাইট দিকে আমাদের স্পেসিং দিচ্ছে। এটা হচ্ছে প্রথম লাইনটা, ফার্স্ট লাইন। এটাকে আমি ইয়া করার জন্য এটাকে ক্লিক করি, প্রথম লাইনটা শুধু আমার ডান দিকে সরে যাবে, শুধু প্রথম লাইনটা। দেখেন অনেক সময় কিন্তু আমরা টেক্সটে বইয়ে গেলে, বইয়ে যখন আমরা বই পড়তে যাই তখন দেখবেন যে প্রথম লাইনটা সরে গেছে, অনেক সময় সবগুলো লাইন পিছনে চলে আসছে, এরকম হয়। হ্যাঁ এই যে প্রথম লাইনটা দেখেন সরে গেছে আমার, বুঝছি এটা না। এবার আসেন, এবার হচ্ছে এটা কি হচ্ছে, এটাকে আবার কি করবো, জিরো করে দিই, জিরো করলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। এটাকে কি হচ্ছে, এটাকে বাড়াই, দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, প্রত্যেক প্যারার প্রথম লাইনটা স্পেসিং দিচ্ছে, তাই না, প্রত্যেক প্যারার মাঝখানে স্পেসিং দিচ্ছে। এটা দ্বারা কি বুঝতেছেন, সো আইকনটা ছোট, এটা দ্বারা কি বুঝতেছেন বলেন তো আমাকে বুঝান। স্পেস না না, প্রত্যেক প্যারার না, প্যারাগ্রাফের আগের লাইন, মানে হ্যাঁ ভাবটা যেভাবে গঠন হয়েছে ঠিক সেই অনুযায়ী সারি সারিতে আছে। না না, প্যারাগ্রাফে মনে করেন আমার প্যারাগ্রাফ শুরু হয়েছে, এর আগে আমি কতটুকু জায়গা স্পেস দিব, এটা আবার এটা হচ্ছে দেখেন প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে, এটাকে আমি জিরো দিয়ে দিই, এটাকে আমি বাড়াই, দেখেন শেষের দিকে আমার লাইনগুলো ইয়ে হচ্ছে, আপনি লক্ষ্য করেন প্যারাগ্রাফের প্রথম আর শেষের লাইন আমার বড় হচ্ছে। দেখেন আমি বুঝাতে পারছি কিনা বিষয়টা, বুঝি নাই, আপনারা বুঝছেন। এটা হচ্ছে প্যারাগ্রাফের প্রথমে একটু স্পেস দেওয়া, আর এটা হচ্ছে প্যারাগ্রাফের শেষে স্পেস দেওয়া। এটা আপনি এই জায়গাটা লক্ষ্য করেন, প্রথম প্যারাগ্রাফের প্রথম জায়গাটা লক্ষ্য করেন, এটা আমি জিরো করে দিই, তাহলে দেখেন এই প্যারাগ্রাফের প্রথম কিন্তু এইটা শুরু, এখানে আমি বাড়াবো তখন এখানে স্পেস দিবি। আর যেখানে হাইফেন আছে না, হাইফেন যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে হাইফেন তুলে দিবেন। হাইফেন আমরা কখন ব্যবহার করি, দাঁড়ান আপনাদের ইয়ে আছে পরীক্ষা, বলেন হাইফেন আমরা কখন ব্যবহার করি। কোনটা ওয়ার্ড থেকে আলাদা হয়ে নিচে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, মনে করেন আমরা কিছু লেখা লিখছি, লেখার পর ওই জায়গায় লেখাটা জায়গা হচ্ছে না, তো বাকি জায়গাটুকু যে আমরা নিচে আসতেছি, আমরা যে আমার খাতা দেখতেছে বা যে আমার লেখাটা পড়তেছে তাকে বুঝাচ্ছি যে হাইফেন দেওয়া মানে হচ্ছে এর অংশটুকু নিচেও আছে, নিচেও আছে, তাই না। এবার দেখেন এখান থেকে আপনি হাইড করতে পারবেন, এখান থেকে আপনি শো করতে পারবেন। দেখেন যখন আমি হাইড করলাম তখন আমার ইয়াটা ছোট হয়ে গেল, শো করলে বড় হয়ে গেল। এতটুকু বুঝছি না, এবার বুঝছি। এবার একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা লাল বক্স দেখাচ্ছে, এই লাল বক্সটা কেন দেখাচ্ছে আপনারা বলতে পারবেন। এই লাল বক্সটা দেখাচ্ছে যে এই বক্সের ভিতরে আমি যতটুকু টেক্সট বসাইছি, মানে বক্সের থেকে টেক্সটের পরিমাণ বেশি হয়ে গেছে, মানে এর ভিতরে আরো টেক্সট আছে, তাই না, মানে এটা মানে ওভারলোড হয়ে গেছে। মনে করেন এক গ্লাস পানি নিছেন, আরো পানি দিচ্ছেন, পানির পরিমাণ বেশি কিন্তু গ্লাসের পরিমাণ যে সেই আছে, তো এটাকে যদি আপনি গ্লাস ধরেন পানি কিন্তু বেশি হয়ে গেছে, তো পানি কতটুকু বেশি হয়েছে এটা আমরা দেখবো কিভাবে, এখানে ডাবল ক্লিক করব, দেখেন ডাবল ক্লিক করার পরে মাত্র কতটুকু পানি বেশি হয়েছে লেসটি, যখন ডাবল ক্লিক করলাম তখন আমাকে আরেকটা বক্স দিয়ে দিল, এবং এর সাথে একটা দেখেন সুতার মতো, মানে এর সাথে একটা লেজ লাগানো আছে, এটাকে বলে সুতা। হ্যাঁ এটাকে বলে থ্রেডেড। এর টাইপে যাব, টাইপ থেকে দেখবো যে থ্রেডেড টেক্সট। আমি যখন রিলিজ করে দেই তাহলে এই বক্স থেকে এই বক্স আলাদা হয়ে যাবে, মানে এই সুতাটাকে আমি কেটে দিব, তাহলে রিলিজ করলাম, দেখেন এই বক্সটা আলাদা হয়ে গেছে, এই বক্স আলাদা হয়ে গেছে, বুঝছেন।
আমরা ডাবল ক্লিক করি এখানে, ডাবল ক্লিক করলাম, আগের বক্সটা ডিলিট করে দিই, ডিলিট। তাহলে এখানে আমি এটা রিমুভ করতে, আমি চাচ্ছি যে এই বক্সটা না থাকুক, তাহলে কি করবেন, টাইপে যাবেন, থ্রেডের টেক্সটে যাবেন, গিয়ে রিমুভ থ্রেড। রিমুভ থ্রেড করলে হবে কি, এই দুইটা থ্রেড আলাদা আলাদা হয়ে যাবে, সরি দুইটা বক্স আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন এটা একটা বক্স, এটা একটা বক্স। আর আমরা রিলিজ যেটা করছিলাম সেটাতে কি হয়েছিল, সেটাতে কিন্তু শুধু বক্সটাই দেখাইছে, কিন্তু টেক্সটটা ভিতরে ছিল না, তাই না? এতটুকু বুঝছি না আমি স্যার, বুঝছি এতটুকু, পারবো প্র্যাকটিস করলে। আচ্ছা, আমরা তো এতক্ষণ ক্যারেক্টার প্যারাগ্রাফ নিয়েই কথা বললাম, আমাদের তো অনেক কাজ আছে এখনো। এখন আমরা মেইন টুলবার নিয়ে এখনো কথা বলিনি। হ্যাঁ, এবার আসেন টুলবারে আসেন। টুলবারে আমরা এইটা নিয়ে কথা বললাম এতক্ষণ, এটার নাম কি দেখি তো, কি নাম, টাইপ টুল। টাইপ টুল দিয়ে এতক্ষণ আমরা কথা বললাম। এখন আমাদের আছে কি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মাস্ট কি, ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। ও, তাহলে আপনাকে এখানে একটা শেপ নিতে হবে, তাই না? এটা শেপ নিলাম, নেওয়ার পর এটা ক্লিক করলাম, করে এখানে এরিয়া টাইপ টুল, এই যে চলে আসছে, বুঝছেন? মানে এই এরিয়া টাইপ টুল আমরা একটু আগে কেমন করছিলাম, এরিয়া টেক্সটটা জাস্ট হচ্ছে ড্র্যাগ করছি আর এরিয়া টাইপ হয়ে গেছে না? এভাবে এটা নিয়ে জাস্ট ড্র্যাগ করছি, তাতে এরিয়া টাইপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে কি করতে হয়েছে, আগে একটা টেক্সট নিতে হয়েছে, আগে একটা শেপ নিতে হয়েছে। আপনি যেখানে সার্কেল শেপ নেন, সার্কেল শেপ নিলাম, নেওয়ার পর সার্কেল শেপ নেওয়ার পর এই যে এখানে যে ফিল কালারটা আছে সেটাকে আমি আনফিল করে মানে ইয়ে করে দিলাম, মানে অফ করে দিলাম কালারটা। দেওয়ার পর এটা সিলেক্ট করে এই যে টাইপ পাথটা আছে না, মানে এটা পাথ লক্ষ্য করতেছেন কিনা, PATH লেখা, এটা কে বলতেছে আমাদের বলেন তো? না, এই যেখানে যে পাথ, এটা আমাকে কে বলতেছে? এই যে পাথ যে বলতেছে, যে PATH লেখা, যে কে লিখতে বলতেছে? স্মার্ট গাইড বলতেছে আমাকে যে এটা তোমার পাথ। স্মার্ট গাইড আমার কি বন্ধু? এখন থেকে মনে করবেন আপনার বন্ধু কে, ইলাস্ট্রেটরে স্মার্ট গাইড। স্মার্ট আপনার বন্ধু স্যার, আপনাকে কেউ কোনো হেল্প করবে? স্মার্ট গাইড হচ্ছে আপনার বন্ধু, সবসময় মনে রাখবেন, যদি কেউ কিছু বলে দেয় তার মানে আপনার বন্ধু বলে দিচ্ছে। তাহলে এখানে একটা ক্লিক করবেন, পাথের উপর রেখে ক্লিক করবেন, দেখেন আপনার যে টেক্সটটুকু নিছেন সম্পূর্ণটা সার্কেলের মধ্যে চলে আসছে। তো এখন আপনি যদি এখান থেকে স্টার শেপ নেন, এটা ক্লিক করলাম, করে এই যে এরিয়া টাইপ টুল নিলাম, নিয়ে জাস্ট পাথের উপর ক্লিক করব। এই যে পাথ যখন লক্ষ্য করবে, ডাবল শুধু একটা ক্লিক করলেন, দেখেন আমরা ডিজাইনটা পুরাটা স্টার শেপ হয়ে গেছে, বুঝছেন? তাহলে এতটুকু বুঝছি আমরা। এইভাবে এটাকে ছোট, শিফট অবশ্যই শিফট ধরে করবেন। দেখেন আমি যখন শিফট ধরে ছোট করতেছি, আমরা এখানে লাল বাটন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? এই যে আমার টেক্সটের পরিমাণ বেশি হয়ে গেছে, এখানে যদি ডাবল ক্লিক করে আমাকে আরেকটা স্টার দিবে, মানে এখানে ইয়া দেখাচ্ছে। তাহলে আমি আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, আবার টেক্সট দিচ্ছে, মানে আমার এই 3টা স্টার করার পর আমার টেক্সট বলতেছে না আমি ভাই এখন রিল্যাক্স। এবং আরেকটার সাথে একটা লিংক করা, দেখেন এটার সাথে এটা লিংক, বোঝা যাচ্ছে যে এই টেক্সটটা আসছে এখান থেকে, আর এই টেক্সটের ডিরেকশন বলতেছে কি এই সেকেন্ড বক্স থেকে আসছে। তাহলে এটাকে আমি যদি রিমুভ করতে চাই কি করব, দেখেন প্রত্যেকটা লিংক করা আছে, একটা সিলেক্ট করলে 3টে লিংক হয়ে যাচ্ছে। তাহলে টাইপ থেকে যাব, গিয়ে থ্রেডেড টেক্সটে যাব, গিয়ে রিমুভ থ্রেডিং, মানে যা সুতা, তাদের যে সুতাগুলো ছিল, থ্রেড মানে কি সুতা না, একটার সাথে একটা লিংক করা ছিল, পরে আমরা রিমুভ করে দিছি, তখন আমাদের আলাদা আলাদা দিয়ে দিছি। এতটুকু বুঝছি। এবার দেখেন, এবার বলছে এটা কি নাম, টাইপ অনেক পাথ টুল। পাথ টুল কিভাবে আমরা পাই, পেন টুল দিয়ে কাজ করলে আমরা পাথ পাই, তাই না? এখানে একটা ক্লিক করলাম, আমার মন চাইছে আমি এইভাবে নিব, তারপর এটা ক্লিক করে এইভাবে নিলাম। এখন এটাকে বাইরে হবো কিভাবে, এন্টার চাপবো, বাইরে হয়ে গেছি।
এখন এটা হচ্ছে কি করব, এই ফিল কালারটা অফ করে দিব। দেওয়ার পর এখন আমি এটা ধরবো, ধরে এটা ক্লিক করে এটা সিলেক্ট করে দেব। দেখেন আমার যেভাবে আমি পাত নিছি আমার আমার কি টেক্সটটা সেইভাবে চলে গেছে, বুঝছেন না? আমি যদি পাত আরো এলোমেলো ভাবে নিই, আবার পেন টুল দিয়ে নেই, এভাবে নিয়ে আমি হ্যান্ডেলটা এভাবে করে দিয়ে এখন আমি ফিলটা কি করে দেব, ক্রস ফিলটা অফ করে দিব, দিয়ে এই যে একটু সিলেক্ট করব, করে এখানে জাস্ট একটা ক্লিক করব। দেখেন আমার টাইপনের পাত টুল দিয়ে দিছে, সুন্দর না? এখন আমি কিন্তু এখান থেকে কিন্তু এই যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার প্যানেল থেকে গিয়ে আমি কিন্তু যেখানে যে একটা ইয়া ছিল, অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেলটাগুলোকে যদি 45 ডিগ্রি করে দেই, দেখেন আমার প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়ে হয়ে গেছে। এতটুকু বুঝছি না? এতটুকু বুঝছি। আরেকটা কথা হচ্ছে, আমি যদি এখানে সার্কেল একটা শেপ নেই, সার্কেল শেপ নিলাম, নেওয়ার পর অনেক সময় দেখবেন যে কিছু লোগো আছে, কিছু লোগো আছে যে উপরে কিছু লেখা, নিচে ভিতরে কিছু লেখা না, বিশেষ করে স্কুলের যে লোগোগুলো বানানো হয় এগুলা দেখবেন যে উপরে কিছু লেখা আছে। মনে করেন এই যে এটা টাইপনের পার্টুল এখানে ক্লিক করলাম, এখানে এই অ্যাঙ্গেলটা নিয়ে এসে, বুঝছেন, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি করে দিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে ব্যাচের কথা বলছেন ঠিক, আপনারাও ব্যাচ বানাইতে পারবেন। তো এখানে আমি মনে করেন স্কুলের নাম দিয়ে দিলাম। স্কুলের নাম কি দিবেন বলেন? নাম স্কুল খুলে গেলি নাকি? স্কুল, স্কুল বানানো হয়েছে না? একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমি দেখা দেওয়ার কারণ আছে, এই যে একটা লাইন দেখতেছেন না, এটা হচ্ছে টেক্সটের সেন্টার। এই যে আমি যে টেক্সটটা নিচ্ছি না, এটা সেন্টার, তাহলে এই সেন্টারটাকে, এই টেক্সটটাকে ধরে নিয়ে যে আমার টেক্সট মানে সেন্টারে নিতে হবে। আর এখানে একটা দেখতেছেন, এটা কিন্তু আস্তে, এই যে আস্তে ধীরে কাজ করতে হবে, বুঝছেন? এখানে দুইটা লাইন আছে, যেখানে কিন্তু দুইটা লাইন আছে দেখেন, একটা একটা লাইন হচ্ছে এই যে, একটু আস্তে করে কাজ করতে হবে, বুঝছেন? এইটা, এই যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে শুরুর লাইন, হ্যাঁ। আর এই যে লাইনটা দেখতেছেন এই লাইনটা হচ্ছে, এটা সিলেকশন টুলে সিলেক্ট থাকতে হবে, একটু কষ্ট হবে একটু, এটা একটু মানে খুব সেনসিটিভ আর কি। এই যে এটাকে ধরলাম, ধরে এই যে শেষের দিকে আনলাম, বুঝছেন? দেখেন আমি বেশি কাছে নিয়ে গেছি বলে আমার এটা হচ্ছে, এই যে হয়ে গেছে না? এখানে এখন আমার যে সেন্টারটা কই গেছে এটা দেখার বিষয়। এই যে সেন্টার, সেন্টারকে আমি একদম বৃত্তের সেন্টারে নিয়ে আসলাম, এই যে সেন্টারে চলে নিয়ে আসছি। এই যে সেন্টার, এটা কিন্তু সিলেকশন টুলে থাকা অবস্থায় ধরতে হবে, এটা জুম করবেন, হ্যাঁ জুম করলে ধরবেন না, এটা আসলে ইয়ে হয়ে যাচ্ছে। মোটামুটি হয়েছে আর কি, হ্যাঁ মানে এটা আমি উপরে নিছি, ব্যাচের উপরে নিছি। কারণ আপনি যদি চান এই যেখানে যে সেন্টারটা আছে এটাকে যদি এইভাবে ঘুরাই আনেন, তাহলে এটা নিচের দিকে চলে আসবে, দেখছেন? নিচের দিকে চলে আসছে। এটা জুম করবেন তাহলে এটাকে ধরতে সুবিধা হবে, জুম না করলে এটাকে ধরতে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা লোগোর কি করি, উপরের দিকে রাখি আবার নিচের দিকেও রাখি। এখন আমি এটাকে এটাকে ধরবো, ধরে এটাকে ধরবো, ধরে এই পাশে নিচের দিকে আনবো। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে কিন্তু কয়টা সার্কেল নিতে হবে, একই সাইজের দুইটা সার্কেল নিতে হবে, তাই না? এখানে থাকে লোগোর নাম, স্কুলের নাম থাকে, ব্যাচের নাম, নিচে কিন্তু থাকে স্কুলের মোটো থাকে, মাঝখানে মানে নিচের যে লাইনের কথা বলতেছি। এখন আপনি বলতে পারেন যে ম্যাম এটা আমি নিচে দিতে চাই না, এই যে সার্কেলটার নিচে আমি এটা দিতে চাই না, একদম সার্কেলটার মাঝ বরাবর দিতে চাই। তাহলে এটা কি করব, আমরা টাইপে যাব,
সরি টাইপে না, আমরা কোথায় যাব, এফেক্টে যাব না সিলেক্টে যাব, এই যে অবজেক্টে যাব, অবজেক্টে। অবজেক্টে গেলে আমরা এখানে দেখব পাথ আছে, হ্যাঁ পাথ থেকে আমরা এখানে যাব। আচ্ছা এটা আমরা এই মুহূর্তে এখন মনে পড়ছে না, বুঝছেন, আপনাদের নেক্সট দিন এটা আমি বলে দিব ইনশাআল্লাহ। নেক্সট দিনও আমরা হচ্ছে টাইপের উপর ক্লাস নেব, কারণ টাইপ আমাদের এখনো শেষ হয়নি, টাইপ আমাদের এখনো শেষ হয় নাই, এটা আমরা ইনশাআল্লাহ আগের দিন বলে দিব। তো এতটুকু এটা বুঝছি তো না, এটা বুঝছি এতটুকু, আমরা নেক্সট দিন আবার ক্লাস শুরু করব। এত দূর পর্যন্ত হয়েছে, এবার হচ্ছে আমরা এটা কেটে দিই, দিয়ে আমরা হচ্ছে আমাকে একটু মনে করে দিন, হ্যাঁ যে আপু ম্যাম ওই যে বেস্ট আমরা কিভাবে সেন্টারে নিয়ে আসবো। এখন আমি এটা ক্লিক করব, এবার দেখেন এটা হচ্ছে ভার্টিক্যালি হবে। অনেক লোগো, অনেক দোকানের নাম দেখবেন বা অনেক কোম্পানির নাম দেখবেন যে লম্বা বরাবর থাকে, ঠিক আছে, শাটারের ভিতরে এভাবে থাকে। হ্যাঁ হ্যাঁ শাটারের ভিতরে থাকে। আচ্ছা সবসময় অ্যারোটাস দিছি, এবার বাংলাদেশ লিখি নাকি, আপনারা আবার রাগ করেন না যে আমি শুধু অ্যারোটাস লিখতেছি বলে, কারণ এট এ টাইম আসলে নাম মাথায় আসে না, অ্যারোটাস আসে বলে ওটা দিয়ে করাচ্ছি। এটাকে ভাববেন না যে পক্ষপাতিত্ব করতেছি কিনা অ্যারোটাসের সাথে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার লেখাগুলাকে এইভাবে দেখবেন যে একটা নতুন দোকান পাই হয়েছে, এই যে ভীষণ চশমার দোকান, এখানে ওখানে দেখবেন যে ওনাদের এইভাবে নাম দিছে। অনেক সময় হয় কি ওই যে শাটারে বা কোনো জায়গায় অল্প জায়গা কলামে বসাবে, তো ওখানে এইভাবে দিলে লেখাটা মানে জাস্ট কোম্পানির নামটা বা ব্র্যান্ডের নামটা বসাইলে হয়ে যায়। এবার হচ্ছে এই যে একটু আগে দেখছি কি এরিয়া টাইপ চলছিল না, এবার দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ, মানে এটা শুধু ভার্টিক্যাল এরিয়াতে জন্য কাজ করবে। এই দেখেন এটাকে ভার্টিক্যাল এরিয়া, এটা নিলাম, নেওয়ার পর এটা ফিল আপ করে দিলাম, দেওয়ার পর আমি এটা ক্লিক থাকা অবস্থায় এখানে পাথের উপর ক্লিক করবো, দেখেন আমার ভার্টিক্যালি নিয়ে নিছে, তাই না। এটা হচ্ছে আমার হচ্ছে ডিফল্ট নিয়ে নিছিল, আর এটাকে আমি শেপ করার পর শেপের উপর নিছে। কারণ আমি যদি চাই দেখি অন্য শেপে কাজ করবে না মনে হয়, তারপর দেখি সার্কেলে নেয় কিনা, না না নেওয়ারই সম্ভাবনা বেশি। সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, হ্যাঁ নিচে তো এই তো ভার্টিক্যালি নিচে, হ্যাঁ দেখেন ভার্টিক্যালি নিচে, আগে সার্কেলে হচ্ছে রো বরাবর নিছিল না, এবার ভার্টিক্যালি নিচে দেখেন লরিন ইফ সাম ভার্টিক্যালি নিচে। তাহলে এখানে আমি একটা স্টার শেপ নিয়ে, এবার স্টার শেপ নিয়ে এভাবে নিয়ে ফিল কালারটা বন্ধ করে দিই, এটাকে আমি বারবার একই জিনিস আসতেছে, এটাকে নিলাম, নিয়ে এই পাথের উপর ক্লিক করলাম, দেখেন নিয়ে নিছি, এটাকে আমার অড লাগতেছে না। যাক এটা ডিজাইনের জন্য অনেক সময় প্রয়োজন পড়ে, শিখে রাখা ভালো আর কি। তো এটা আমরা কেটে দিলাম। এটা আবার কি বলছে দেখেন, বলছে ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুল। এতক্ষণ আমরা কিভাবে পাথ টুল নিছিলাম, এভাবে এবার নিছিলাম না, টাইপ অনেক পাথ টুল। এবার হচ্ছে আমাদের ভার্টিক্যালি, এটা হচ্ছে ভার্টিক্যালি নিবে, এই দেখেন ভার্টিক্যালি নিছে, কন্ট্রোল জেড দিয়েই এই পার্টটাই কপি করি, হ্যাঁ দুইটা পাত কপি হয়েছে, কিন্তু আমার এখানে একটা পাত আছে, এখানে একটা পাত আছে, দেখা যাচ্ছে না এই পাত আছে কিনা এটা দেখার জন্য কি করবেন, ধীরে যাবেন, গিয়ে আউটলাইন কন্ট্রোল ওয়াই দিলেও আউটলাইনে চলে আসবেন। যখন আউটলাইনে চলে আসবেন তখন আপনার পাতগুলোকেও দেখাবে, বুঝছেন। তখন আপনি যদি কোনো কারণে খুঁজে না পান যে আমার এখানে পাত আছে কিনা আমি বুঝতেছি না, তাহলে ভিউয়ে গিয়ে কন্ট্রোল ওয়াই দিবেন, তাহলে চলে আসবে। তাহলে এখানে আমরা এটা কাজ করি, তাহলে এটা দিয়ে নিয়ে প্রথমে এই টাইপ টুল দিয়ে কাজ করি, এই দেখেন এটা এভাবে গেল। এখন আমরা এইটা দিয়ে কাজ করবো এখানে, এই দেখেন সরি এটা অন্য টাইপ চলে আসছে, এইটা দিয়ে কাজ করবো। এখন আপনারা পার্থক্যটা বুঝে নেন, আসলে দুইটা টুলের মধ্যে পার্থক্য কি। একটা দেখেন সরাসরি ভাবে চলে আসছে, আর একটা হচ্ছে শুধু একটা একটা করে অক্ষর চলে আসছে, আগে এল আসছে, তারপর ও আসছে, তারপর আর আসছে, আর এখানে দেখেন এল আরও আসছে কিন্তু সাথে সাথে আসছে। বুঝছি না জায়গাটা। এখন আমাদের এখন আমরা কি এখানে বাইরে হবো কিভাবে, ভিউ যাব, কন্ট্রোল ওয়াই দিলে আবার যদি কন্ট্রোল ওয়াই দেন আবার জিপি মোডে চলে আসবেন, আগের মোডে চলে আসবেন। এবার হচ্ছে টাচ টাইপ টুল, আগে এই টাচ টাইপ টুলে কাজ করার জন্য আগে কিছু লিখে নিতে হবে আমাদের, তাই না। লরিন ইপসাম লিখে নিলাম, এখন টাচ টাইপ টুলে ক্লিক করব,
টাচ টাইপ টুল এমন একটা টুল যেটা শুধু একটা ক্যারেক্টারে আপনি ফরম্যাটিং করতে পারবেন। একটা ক্যারেক্টারকে আমরা এতক্ষণ অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে ফরম্যাটিং করতে পারছি না, আমরা একটা ক্যারেক্টারকে পারবেন, যে ক্যারেক্টারের উপর ক্লিক করবেন সেটা টাচ টাইপে চলে যাবে। চাইলে আপনি এখানে আলাদা ফর্ম দিতে পারেন, এটা দিতে পারেন, চাইলে আপনি এটাকে শিফট ধরে এটাকে বড় করে দিতে পারেন। দেখবেন অনেক যে ম্যাগাজিন গুলো আছে না, ম্যাগাজিন গুলাতে কিন্তু এভাবে একটা ক্যারেক্টারকে হাইলাইট করে, বা নিউজ পেপার গুলাতে অনেক সময় একটা ক্যারেক্টারকে এইভাবে হাইলাইট করে, হ্যাঁ প্রথম অক্ষরটা হাইলাইট করে, তো এইভাবে হাইলাইট করে। কন্ট্রোল জেড দিয়ে শুধু এটাকে না, আমরা চাইলে অন্য একটাকেও পারবো। দেখি শিফট ধরে দুটা কাজ করে কিনা, একটাকেই করা যাচ্ছে, শুধু শুধু একটা ক্যারেক্টারই কাজ করা যাচ্ছে। চাইলে আর এর মানটা ছোট বড় করে নিতে পারেন। এই যে চাইলে আপনি ম্যানুয়ালি শিফট ধরে এটাকে বড় করতে, কখনো শিফট ছাড়া কাজ করবেন না, শিফট না ধরে কাজ করলে মানে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এটা বড় করতে পারলেন, আর এটাকে দেখেন রোটেট করতে পারবেন। এই যে এটাকে রোটেট, এই যে উপরে একটা গোল দেখতেছেন না, এটা দিয়ে রোটেট করতে পারবেন। ভালো লাগতেছে, সুন্দর হয়েছে। হ্যাঁ তো এই টাচ টাইপ টুলের কাজ কি, যে কোনো একটা ক্যারেক্টারকে আপনি বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন। এতটুকু বুঝছি তো না? আচ্ছা অনেক সময় চলে গেছে, হ্যাঁ এতটুকু আজকে ক্লাসে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ক্যারেক্টারের আরো কিছু জানবো। আগামী ক্লাসে